গল্প আমার নিঠুর মনোহর। দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে জেনিফা চৌধুরী। সূচনা পর্ব। মা হবার সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি? তারিন ভেবে পাচ্ছে না। দেয়াল ঘেঁষে দুই হাঁটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন। চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। গালের এক পাশটা লাল হয়ে আছে ইতোমধ্যেই। ঠোঁট দুটো কাঁপছে বেগতিক হারে। শরীরও কাঁপছে খানিকটা। মাথা ঝিম ধরে আছে। শখের সাজটা এখন চোখের পানিতে সারামুখে লেপ্টে একাকার অবস্থা। চোখের পলকে এত এত স্বপ্ন, খুশি সব ধূলিসাৎ হয়ে গেল। এই তো মিনিট কয়েক আগের কথা, তারিনের মনে কত স্বপ্ন ছিল, কত খুশি ছিল। আর এখন সবটা অতীত, সবটা বিষাক্ত। তারিন নিঃশব্দে কাঁদছে। এর মধ্যেই রুমে জাহেলা দৌড়ে আসলো। এসেই সারা রুমে তারিনকে দেখতে না পেরে চিৎকার করে বলা শুরু করলো, আফামনি, তুমি কই? ভাইজানের চিৎকার শুনলাম, তারপর দেখলাম ভাইজান রাইগা মাইগা কই জানি গেলগা। তুমি ঠিক আছো নি? তোমারে দেহি রুমে দেহি না। তোমাগো কি হইছে? সব ঠিক আছে নি? তারিন শুনল ঠিকই, কিন্তু উত্তর দিতে পারল না। এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো। তারিনের কান্নার শব্দ কানে আসতেই জাহেলা বেকুনিতে দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে আঁতকে উঠল। জাহেলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল, আয় হায়, তোমার এমন পাগলের মতন অবস্থা কেন, আফামনি? কি হয়েছে তোমার? বলেই তারিনের পাশে বসল। তারিনের থুতনি ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো দুই হাতে মুছে দিতে দিতে হতভম্ব হয়ে বলে উঠল, কান্দে না, বইন। তোমার কি হইছে কও? ভাইজান, কি রাগ হইছে তোমার লগে? থাক, কাইন্দ না। মাথা গরম কইরা দুই এক কথা কইছে। মাথা ঠান্ডা হইলে সব ঠিক হইয়া যাইব। তারিন এবার জাহেলাকে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল সশব্দে। জাহেলা ঘাবড়ে গেল। নিস্তব্ধ রইল কিছুক্ষণ সময়, মিনিট। হুঁশ ফিরতেই ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করল, ও তারু, বইন, তোমার কি হইছে? এমন করতাছো কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও, কি হইছে? ক্যান কান্দ এমনে? তারিন কান্নারত স্বরে থেমে থেমে কোনোরকমে বলে উঠল, আমি মা হতে যাচ্ছি, আপা। জাহেলার কানে বাক্যটা পৌঁছাতেই জাহেলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ ঝলমলে হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি? সত্যি? জাহেলার খুশি দেখে তারিনের ভেতরটা এক দফা ভেঙে চুরে গেল। তবুও মুখে প্রকাশ করল না। কোনোরকমে হাসি টেনে বলল, হ্যাঁ, সত্যি। জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো। নিজে উঠে দাঁড়ালো। খুশিতে দুই হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল, খালুজান জানে। তারিন দুই দিকে মাথা নাড়ালো। অর্থাৎ, না। জাহেলা দৌড়ে আগে সেদিকে গেল। এক্ষুনি সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল, ভাইজান রে, ফোন দিয়া এক্ষুনি মিষ্টি লইয়ে আইতে কমু। তারিন বারণ করতে পারল না। জাহেলা চলে যেতেই একবার গুমরে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দিবে? তামজিদের এত এত স্বপ্ন, আশা সব শেষ করে দিয়েছে। তামজিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করলো ভাবতে পারছে না। নিজের উপরেই রাগে গা জ্বলে যাচ্ছে। ভেতরটা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধবোধে। সবকিছু ঠিক হয়েও কেন এভাবে এলোমেলো হয়ে গেল? তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে? তামজিদ কি দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আঁতকে উঠল। পেটের উপর আলতো করে হাত রাখল। হুট করেই সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল। মনে প্রশান্তির হাওয়া বইতে লাগল। যেই বুকে এতক্ষণ ঝড় বইছিল, সেই বুকেই আনন্দের ঢেউ বইছে। তারিন এবার আরো ফুপিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজে নিজেই বলতে লাগল, আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমাকে মা হওয়ার মতো এত আকাশসম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছিস জানিস। কি করে বুঝাবো বলতো? তোর মা যে খুব অসহায় হয়ে গেছে রে। কি করব বুঝতে পারছে না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি? তোর মা সব সামলে নিবে। তোকে একদম কষ্ট পেতে দিবে না। তোর বাবাকেও ম্যানেজ করে নিবে। তুই তো আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন। তোকে পাওয়ার জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো। সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা।
সব পারবো বলেই পুনরায় ডুকরে কেঁদে উঠল। নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় মা মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে অন্ধকার এসে ভিড় করেছে চারদিকে। তানহাও ইতোমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়েই। বাড়ির সবাই মিলে হইচই মেতেছে। এত খুশির মাঝেও তারিনের মনে বিষণ্ণতায় ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে। চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তারিন সত্য সাবধানে জল মুছে নিয়ে সবার সাথে হাসছে। তামজিদ এখনো বাড়িতে ফিরেনি। ফোন করেছে বেশ অনেকবার কিন্তু ধরেনি। তানহার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ও ব্যস্ত। তারপর থেকে কোনো পাত্তা নেই। তারিনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা। কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে? কি করে সব ঠিক হবে? এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব। সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল করে। তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে কোলে তুলে আছে। মাইশা তারিনকে কাঁদতে দেখে আধো আধো স্বরে বলে উঠল, মামুনি, কাঁদছো কেলো তুমি? বলেই তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল, কাঁদে না। জানো, মাম্মা বলেছে তুমি আমার জন্য একটা পুতুল কিনে আনবে। ভাই পুতুল আনবে মামুনি? তারিনের কান্নাগুলো বাঁধ ভেঙে আসলো। মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠল। কান্নারত স্বরেই বলল, আনবো মা, তোর জন্য ভাই পুতুলেই কিনে আনবো। মাইশা কি বুঝলো কে জানে। খুশিতে হাততালি দিতে দিতে খিলখিল করে হাসতে লাগলো। আমজাদ সাহেবও বেশ খুশি। তার ঘরে নতুন মেহমান আসছে বলে কথা। খবরটা পেয়েই মিষ্টি কিনে নিয়ে এসেছে। তানহা চা নিয়ে আসতে আসতে মাইশার উদ্দেশ্য মজার ছলে হেসে বলে উঠল, এই যে, মামুনি একটা ভাই পুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না। তখন কি করবে শুনি? মাইশা বুঝল না হয়তো পুরো কথাটার মানে। তবে এইটুকু বুঝল যে, পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদতে দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদুরে স্বরে বলল, কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দিব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না, কাঁদে না, সোনা। সবাই মিলে এভাবেই আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসল। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 5 মিনিট। তারিন মন দিয়ে পড়ছে। মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিদ এখনো ফিরেনি। সেই নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা, তবে মনে মনে সাহস সঞ্চয় করছে। তামজিদ আসলে ওকে বুঝাতে হবে। যে করেই হোক এই অভিমানের পাঁচিল ভাঙতে হবে। এর মধ্যেই তামজিদ রুমে ঢুকলো। তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এখনো এত শান্ত আছে কি করে? তারিন তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো। হাসি মুখেই জিজ্ঞেস করল, খাবার এখানে নিয়ে আসবো? তামজিদ থমথমে স্বরে জবাব দিল, খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসল। তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল। কোনোরকম শব্দ করল না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ঘন্টা খানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। তামজিদ ঘুমিয়ে পড়েছে হয়তো। তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। উঠে পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমার উপর খুব রাগ করেছেন তাই না, মাস্টার মশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দেন না একবার। বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি। কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন। জানি এই রাগটা ক্ষণিকের, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, মাস্টার মশাই। অনেক কষ্ট হচ্ছে। বলেই কেঁদে ফেলল। ঠোঁট চেপে কান্না আটকে পুনরায় বলা শুরু করল,
আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকলে একদিন ঠিক পূরণ করব মাস্টার মশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি এই সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক ক্ষতি কি। আপনি আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভুলে গেছেন, আল্লাহ সবসময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে। অভিমানের দেয়ালে সে খুশি হারিয়ে ফেলবেন না। মাস্টার মশাই, কে বলতে পারে সময় কখন কার থেকে কি কেড়ে নেয়। হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশ সমান খুশি উপহার দিয়ে যাব। এই বাচ্চা আমি রাখবো না। বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষা হলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল তামজিদ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিদ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনোরকম কথা বলেনি। ফিরেও তাকায়নি। সকালে উঠেই তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদ মুখে দেয়নি। তানহা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সঙ্গোপনে বলেছিল। স্বামী স্ত্রীর মাঝে অভিমানের দেয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই। সম্পর্কের অবনতি ঘটে। তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতাও নেই। আবার তামজিদকে বুঝাতেও পারছে না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেওয়ার উপহার। এখানে মানুষ জাতির কোনো হাত নেই, তাহলে তামজিদ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না। তারিন সবকিছু ভেবে চিনতে মনকে শান্ত করল। যেভাবেই তামজিদের অভিমান ভাঙতে হবে, তামজিদকে ঠিক করতে হবে। তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথাটি বলে উঠল। কথাটা শোনা মাত্রই তামজিদ বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে। তারিন তৎক্ষণাৎ মুখটা কাদো কাদো করে ফেলল। তামজিদের চোখ মুখে তখন আগুন ঝালানো তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করল, কি বললে? তারিন সে কথার উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন, মাস্টার মশাই। তামজিদ যেন আরো জ্বলে উঠল। তারিন বুঝতে পেরেও মুখে প্রকাশ করল না। তামজিদ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালের মানুষ? তারিনের পাল্টা এমন গাছহারা প্রশ্নে তামজিদের রাগ বেড়ে গেল। তেরে গেল তারিনের দিকে। হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাঙিয়ে প্রশ্ন করল, একদম তোত্তারামি করবে না। যা বলছি সেটার উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে ফেলল। দৃষ্টি রাখল মেঝের টাইলসের উপর। মানুষটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে। সন্তান হারানোর ভয়, বাবা হওয়ার খুশি হারানো ভয়। তারিনের মনে প্রশান্তি বয়ে গেলেও তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোণে অশ্রুক না এসে ভিড় জমেছে। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্য পরীক্ষা নিও না, তারিন। আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়েই আগের ন্যায় জবাব দিল, আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো, মাস্টার মশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্য বললেও এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে। সন্তান হারানোর ভয় জাগছে। কি আশ্চর্য এক অনুভূতি! দেহের ভেতর যার অস্বস্তি সবেমাত্র বিরাজমান, সেই অস্বস্তি হারানো ভয় এতটা মারাত্মক। যাকে এখনো ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি, সেই অস্বস্তিতে এত মায়া। কিভাবে? তারিনের কথাটা শেষ হতেই তামজিদ সজোরে তারিনের গালে থাপ্পড় মেরে বসল। তারিনের দুই বাহু শক্ত করে এক প্রকার খাবলে ধরল। চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই সবকিছু তুমি খেলা মনে করেছ। যা মুখে আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ। কোনো বিবেক বুদ্ধি নেই তোমার। আমাকে কি খেলনা পুতুল মনে হয় তোমার? নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে। আমার ইচ্ছার কোনো দাম নেই। আমি কি চাওয়া পাওয়ার মূল্য নেই? কি ভেবেছ কি তুমি? তোমার যা ইচ্ছা তাই করবে। বলো, উত্তর দাও। কি চাও তুমি? তারিন কাঁদছে, তবে নিঃশব্দে। চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামল। তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুক না খেয়াল করেছে। তামজিদ কয়েক সেকেন্ড থামল। পুনরায় চেঁচিয়ে বলে শুরু করল, উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে বলো কি চাও?
তারিন উত্তর দিতে পারছে না। ফুপিয়ে কান্না আসছে। তবুও কোনোরকমে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আপনাকে চাই, মাস্টার মশাই। আপনি, আমি, আমাদের সন্তানকে নিয়ে সুখে, শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না, মাস্টার মশাই। আমি মানতে পারি না। একদিনেই ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি। পারবো না আপনাকে ছাড়া বাঁচতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে, মাস্টার মশাই। আপনার সুখ, শান্তির জন্য আমি সব করতে পারবো। এই বাচ্চা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয়, স্বপ্ন নষ্ট হয়, তাহলে এই বাচ্চাটাকেও আমি রাখবো। তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে প্যাঁচিয়ে ধরল। শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজল তারিনের কাঁধে, বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে। দুজনেই এবার কান্না করে উঠল। তারিন তামজিদের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জোরেই কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আপনার স্বপ্ন পূরণ করব, মাস্টার মশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়াও আমার স্বপ্ন। আমি মা হব আর আপনি বাবা হবেনের থেকে বেশি সুখ আমি আর চাই না, মাস্টার মশাই। এই সুখটুকু আমার থেকে কেড়ে নিয়েন না, মাস্টার মশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা। আপনি আছেন, তানহা আপু আছে, জাহেলা আপা আছে, আমরা সবাই মিলে এই সংসার সামলে নিব। যখন আমার হাঁটা চলা করতে কষ্ট হয়ে যাবে তখন মাকে নিয়ে আসবো। আপনি কেন এত চিন্তা করছেন? সব ঠিকঠাক হবে। একটু শান্ত হন। আল্লাহ আছে তো। আল্লাহর উপর ভরসা রাখুন। সব ঠিক হবে দেখবেন, ইনশাআল্লাহ। এর মধ্যেই তানহা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানহাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানহা দুজনের চোখে পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে ভাই? কাঁদছিস কেন? তারিন, ঠিক আছো? কোনো সমস্যা? তামজিদ চোখের পানিটুকু মুছল, তানহার উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে। তারিন এবার মুখ খুলল। কান্নারত স্বরেই বলতে লাগল, আপু প্লিজ একটু আপনার ভাইকে বুঝান। আপনি, আমি, আমরা সবাই মিলে সব সামলে নিতে পারবো। বলেন, আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে? কেন চিন্তা করছে? আপু, আপনি বলেন পড়ালেখায় 1 বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার সব শুরু করব। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো। সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়ব। স্বপ্ন পূরণ তো করবই। কিন্তু এই মা হওয়ার খুশি থেকে বঞ্চিত হলে আমার জীবনের আসল মানেই খুঁজে পাবো না। প্লিজ আপু একটু বুঝান না। তানহা তামজিদের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখ ভাই, মাতৃত্ব আল্লাহর দান, আল্লাহর খুশির দানকে এভাবে অবহেলা করিস না। এই দুনিয়াতে আছেই কি কয়দিন বাঁচবো আমরা? একটু সুখে, শান্তি সবাই মিলে আনন্দ করে বাঁচি। চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলে সামলে রাখবো। বুঝলি, বলদ? বাবা হবি তুই, সেই খুশিতে কোথায় আমাদের বর্ষর একটা ট্রিট দিবি, তা না করে রাগ করে আছে, গাধা কোথাকার। তারপর তারিনের চোখের পানির মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না, বকা মেয়ে। সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। যাও মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দিবে। এবার হাসো তো তোমরা একটু। হবু বাবা মায়ের এমন পেঁচার মতো মুখ দেখে আমাদের পুচকু তো রাগ করবে। বলো, হাসো দেখি। ই বলেই তানহা দাঁত কেলিয়ে উঠল। তা দেখে সবাই একসাথে হেসে উঠল। তানহা চলে যেতেই তামজিদ তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল। কপালে ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে, আলতো স্বরে বলে উঠল, অনেক বেশি কষ্ট দিয়েছে, তাই না জান? আর কষ্ট দিব না। কখনো দিব না। তোমার গায়ে হাত তুলেছি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কখনো এই ভুল করব না। এখন থেকে শুধু আদর করব। বুঝছো? ভালোবাসি। তারিন ও প্রশান্তিতে হেসে বলল, ভালোবাসি, মাস্টার মশাই। আপনি আমার নিঠুর মনোহর। যে ভালোবেসে আগলে রাখতে জানে, আবার কষ্ট পেলে, ভুল করলে শাসন করতেও জানে। কি আশ্চর্য ব্যাপার হলো, সুপারের সাথে ধাক্কা খেয়ে তুই তার প্রেমে পড়ে গেলি। তারিনের অবাক স্বরে কথা শুনে নিহা লজ্জা পেল। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেসে মাথা নাড়িয়ে বলল, শুধু প্রেম না রে, তারু। আমি নেওয়াজের প্রেমে হাবুডুবু খাইতাছি। নিহার মুখে হলো সুপারের নাম শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গেল।
চারদিকে একবার নজর বুলিয়ে তারিন নিহার মুখ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, গাধা, এটা পরীক্ষার হলো। আর আজ শেষ পরীক্ষা। যদি কোনো গন্ডগোল করেছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নিহা ভুলেই গিয়েছিল ও পরীক্ষার হলে আছে। তারিনের কথা শুনে থতমত খেয়ে উঠল। তারিনের হাতটা ছাড়িয়ে নিয়ে মেকি হেসে বলল, এভাবে হুমকি দেওয়ার কি আছে, গর্দভ? ভয় পাইছি তো। তারিন সে কথায় পাত্তা দিল না। নিজ মনে বলে উঠল, আজ আমাদের শেষ পরীক্ষা। কিভাবে যেন সময় চলে গেল, তাই না রে, নিহু? নিহাও আপন মনে জবাব দিল, হ্যাঁ, একদম। সময় কিভাবে বয়ে যায় কেউ ধরতেই পারে না। আমি তোরে খুব মিস করুম রে, তারু। বলতেই নিহার গলা ধরে আসলো। আজকের পর আর ওদের নিয়মিত দেখা হবে। দুজনের পথ চলা আলাদা হয়ে যাবে। তারিনের সাথে হাসি আড্ডায় মেতে থাকা কলেজ জীবনের মুহূর্তগুলো নিহার জীবনে সবথেকে সুন্দর মুহূর্ত। নিজের ভেতরের কষ্টগুলো তারিনের সাথে কখনো শেয়ার করা হয়নি। আর হয়তো হবে না। তবে নিহা এভাবেই হাসি খুশি থাকবে। ভেতরের যন্ত্রণা বাইরে প্রকাশ করবে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহার চোখে জল জমেছে তা তারিন খেয়াল করতেই নিহাকে জড়িয়ে ধরল। বলতে লাগলো, আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। গ্রামে থাকাকালীন যে কয়টা বান্ধবী ছিল সময়ের অতলে ওরা হারিয়ে গিয়েছে। এখন দেখলেও কেউ চিনে না। কিন্তু তুই আমার জীবনে আসা প্রথম কেউ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, শাসন করেছে। তোকে ভুলে যাওয়া সম্ভব না। দেখা না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে এটা ভাবিস না। আমার হাত থেকে তুই এ জীবনে আর মুক্তি পাবি না। বুঝলি? বলেই নিহাকে ছাড়ল। নিহা মুখে হাসি টেনে বলল, হ, আফা, বুঝছি। তুই কি ভাবছোস আমি তোরে এত সহজে ভুইলা যামু? তোরে ছাইরা দিমু? কাবি নেহি। আরে আমি তো হবু খালামনি হইতাছি। আমার কত দায়িত্ব জানোস না? তারিন ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ, সেটাই। কত দায়িত্ব বল তো? আমার বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য হলে তোকে চাই, দোস্ত। নিহা কথাটা শুনে সাথে সাথে নাক ছিটকে বলে উঠল, হো, আল্লায় তো আমারে দুনিয়ায় পাঠাইছে তোর পোলাপাইনের হাগা মুতা পরিষ্কার করা লাইগা। তারিন হাসল। বলল, আমার বাচ্চার খালামনি বলে কথা, এইটুকু দায়িত্ব পালন করতে পারবি না? ছি, কেমন খালামনি হইলি তুই? নিহা গাল ফুলিয়ে বলে উঠল, শর্ত যা। বলেই বাইরে হাঁটা শুরু করল। তারিন নিহার যাওয়ার পানে তাকিয়ে হেসে দিল। এই মেয়েটাকে যে ও বড্ড মিস করবে। অনেক বেশি। ভেবেই মন খারাপ হয়ে গেল তারিনের। পরীক্ষা দিয়ে বাসায় আসার সময় তামজিদ তারিনকে নিয়ে সোজা হসপিটালে যায়। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা হলো। দুজনেই এসে গাড়িতে বসতেই তারিন বায়না ধরে বলে উঠল, ও মাস্টার মশাই, ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি খাবো। তামজিদ তারিনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রাগী স্বরেই বলল, থাপ্পড় চিনো? হ, চিনি। খাইছো কখনো? হ, খাইছি তো, আমার বুইরা জামাইর হাতে। বেডার হাত বড্ড শক্ত, গালটায় 2 দিন ব্যথা ছিল। তারিনের কথা শুনে তামজিদের মুখটা চুপসে গেল। মনটা কেমন নিমিষেই খারাপ হয়ে গেল। রাগের বশে মেয়েটার গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। তারিনকে থাপ্পড় মেরে সবথেকে বেশি কষ্ট ও নিজেই পেয়েছে। হঠাৎ রাগটা কন্ট্রোল করতে পারেনি বলেই হাত উঠে গেছিল। এখন ভেতরে ভেতরে নিজেই অনুতাপের আগুনে পুড়ছে। তামজিদ অনুতাপের স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে, তারিন। শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার গায়ে হাত তোলার মতো অপরাধ করব না। তারিন হাসল। শান্ত স্বরে বলল, যে পুরুষ রাগের সময় নিজের স্ত্রীকে সম্মান করতে পারে সেই প্রকৃত পুরুষ। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তখন কি থেকে কি করে ফেলবে এটা সম্পূর্ণ মস্তিষ্কের উপর নির্ভর করে। আপনি আমাকে থাপ্পড় মেরে ভুল করেছেন ঠিকই, কিন্তু আমার তাতে আপনার উপর একটুও রাগ হয়নি, কারণ আমি জানি আপনি নিজের জন্য স্বার্থের জন্য আমার গায়ে হাত তুলেননি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এখন শুরু হতে যাচ্ছে। সেই ধাপে এসে আমি পিছিয়ে যাব এটা আপনি মানতে পারেননি। তবে নেক্সট টাইম এই ভুল করবেন না। তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। তামজিদ অসহায় চোখে তারিনের দিকে তাকালো। তারিনের দিকে একটু ঝুঁকে হাত রাখল 2 গালে। অসহায় বাক্যে উচ্চারণ করল, আমার ভুল হলে সংশোধন করে দিও। কিন্তু ছেড়ে যেও না।
তামজিদের উচ্চারিত বাক্যটা যেন বুকে বিঁধল তারিনের। ছেলেটার চোখে কি অসম্ভব মায়া, ভালোবাসা, অসহায়ত্ব। তারিন উত্তর দিতে পারল না। আলতো করে জড়িয়ে ধরল তামজিদকে। বুকে মাথা রেখে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। কথাটা শুনে তামজিদ সরে আসলো। অসহায়ত্বের ছোঁয়া যেন মুখপানে দ্বিগুণ হয়ে ফুটে উঠল। বলল, সত্যি মাফ করনি? তারিন গম্ভীর হয়ে দুই দিকে মাথা নাড়াল। অর্থাৎ, না। তামজিদের চুপসানো মুখটা এবার আরো চুপসে গেল। অস্থির হয়ে প্রশ্ন করল, তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ক্ষমা চাইব। প্লিজ শেষবারের অন্তত আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন কাপুরুষের মতো তোমার গায়ে হাত তুলব না। তামজিদের মুখের প্রতিক্রিয়া দেখে তারিন হেসে দিল। হেসে বলল, মাফ করতে পারি একটা শর্ত। কি শর্ত? তারিন ঠোঁট চেপে হেসে বলল, আমাকে ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি এনে খাওয়াতে হবে। আর কানে ধরে সরি বলতে হবে। তামজিদ বুঝল এই মেয়েকে ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে। তবুও কিছু বলল না। তারিনকে একটু ভড়কে দেওয়ার জন্য কানে ধরে মিষ্টি করে হেসে বলা শুরু করল, সরি বউ, আমাকে মাফ করে দাও। আর কোনোদিন তোমার গায়ে তুলব না। মানে মারার জন্য হাত তুলব না। যতবার গায়ে হাত দিব ততবার আদর করার জন্য দিব। বুঝলে? তোমার গালে, ঠোঁটে, নাকে, মুখে আর বুকের ওই। তামজিদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগেই তারিন তামজিদের মুখ চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ, একদম চুপ। আর কিছু না। অনেক হয়েছে। যান এবার গিয়ে খাবার নিয়ে আসুন। বলেই হাঁফ ছাড়ল। এই ছেলেটার মুখ এমন ব্যাফাস কেন? অফ। তামজিদ তারিনের মুখ দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর হুট করেই শব্দ করে জোরে সোরে একটা চুমু খেল তারিনের ঠোঁটনয়। তারপর চলে গেল বাইরে খাবার আনতে। বিকেলে তামজিদ আর তারিন ছাদের এক কোণে বসে বসে দোলনা খাচ্ছিল। ওদের সামনেই মাইশা নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিকে। তামজিদের কাঁধে মাথা রেখে তারিন নিশ্চুপে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করছে। এর মধ্যেই হঠাৎ ভাবু বলেই চিৎকারের শব্দ কানে আসতেই তারিন ধরফরিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আর মাইশা ভয় পেয়ে কান্না করতে করতে দৌড়ে এসে তামজিদের কোলে লুকালো। তামজিদ মাইশাকে কোলে তুলে নিয়ে পেছনে ঘুরে দেখল তামজিদের ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে দাঁত কেলিয়ে আছে। তারিন বুকে থুথু দিয়ে হাফ ছেড়ে বলে উঠল, এক্ষুনি হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলেন। মাগো। তামজিদ মাইশাকে শান্ত করে রাগী স্বরে বলে উঠল, এ জীবনে তোদের একটাও আক্কেল হবে না। আমার বাড়িতে কেন এসেছিস তোরা? উইদাউট ইনভাইটেশনে কারোর বাইরে আসতে নেই। জানিস না? তামজিদের কথা শেষ হতেই ওরা সবাই দাঁত কেলিয়ে বলল, না, জানি না। তারিন এবার হেসে ফেলল। জুই আর খুশবা এগিয়ে আসলো তারিনের দিকে। এসেই তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, কংগ্রেস, বনু। ফাইনালি, আমরা খালাম্নি হতে যাচ্ছি। খুশবা বলল, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রিহাব তা শুনে বলে উঠল, আরে নাচতে ইচ্ছে হচ্ছে বললে কি হবে? নাচতে হবে তো। মিউজিক প্লিজ। বলতে না বলতেই রাফি, রিহাব, রাহিম, মুজাহিদ, অয়ন মিলে একসাথে বেসুরে গান গাইতে গাইতে নাচা শুরু করলো। ঝং পড়া যৌবনে রং লেগেছে কেমনে গো, একটু বলো না। ফুল গাছে পানি দিলে ফল তো হইবই গো, বন্ধু জানো না। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, বন্ধু বলো না। ও মামা হমু আমরা গো, মিষ্টি খাওয়াও না। লা 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 লা, মিষ্টি খাওয়াও না। ও মামা হমু আমরা গো, ও মামা হমু আমরা গো। তোমার কেন জলে গো, বন্ধু বলো না। তারিন, জুই, মাইশা হাসতে হাসতে শেষ। তামজিদ রাগে ফোঁস করছে। প্রথম লাইনটা কোন ইঙ্গিতে ছিল তা বেশ বুঝেছে। তারিন লজ্জা পাচ্ছে ঠিকই, কিন্তু ওদের নাচ আর গানের বাহার দেখে না হেসে পারছে না। মাইশাও হাসছে খিলখিল করে। এরা যে আজ তামজিদের গোষ্ঠী উদ্ধার করবে তা বেশ বুঝতে পারছে তামজিদ। মনে মনে বলছে, আল্লাহ, এতগুলা পাগলের মাঝে আমারে কেন ভালো মানুষ বানাইলা। দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠার সময় কারোর একজনের সাথে ধাক্কায় সোজা নিচে পড়ে যায় নিহা। ৪৫টা সিঁড়ি বেয়ে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে কোমরে, মাথায়। তবে বড় কোনো ব্যথা লাগেনি। নিচে পড়েই নিহা ব্যথায় আর্তনাদ করে উঠে, আল্লাহ গো, আমার কোমরটা শেষ। তারু, মরে গেলাম।
নিহার চিৎকার কানে যেতেই তারিন, তামজিদ সহ বাকিরা হন্তদন্ত হয়ে সিঁড়ির গোড়ায় আসতেই দেখল সিঁড়ির নিচে পড়ে আছে। পাশেই নেওয়াজ বেশ শান্ত হয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তামজিদ দৌড়ে নিচে আসলো। নিহাকে টেনে উঠাতে উঠাতে জিজ্ঞেস করল, তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? দেখে হাঁটবে তো। নেওয়াজ এবার মুখ খুলল। গম্ভীর স্বরে বলে উঠল, অন্ধ মানুষ আবার দেখবে কিভাবে? নিহা রেগে ফুলে উঠল। বাজখাই গলায় বলে উঠল, এক ঘুষি দিয়ে থুতমা ভোসকায় দিমু। আমি কানা আপনার ক। এবার মানুষটার মুখের দিকে তাকাইতেই মাগো বলে চিৎকার করে তামজিদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নিজেই বলা শুরু করল, এ বেডা এখানে কেন? হায় হায়, এখন আমি তারে যেখানে খুশি সেখানেই কল্পনায় দেহা শুরু করছি। না, আজকে যাইয়াই মায়ে কমু, আমারে একটু ঝাড়া পৌঁছা দিয়ে আনতে। মাথায় ওই বেডার ভূত ঢুকছে। নিহা এবার তামজিদের উদ্দেশ্যে বলল, আচ্ছা দুলা ভাই, আমি যা দেখি আপনিও তাই দেখেন। তামজিদ জিজ্ঞেস করল, তুমি কি দেখো? নিহা উত্তরে বলল, আমি দেখতাছি পেঁচার মুখ করে দাঁড়াইয়া থাকা এক খব্বিশ বেডারে। তামজিদ থতমত খেয়ে গেল। এ মেয়ে বলে কি? কার উদ্দেশ্যে বলে? তারিন উপর থেকে নিহার অবস্থা দেখে হাসছে। নেওয়াজ আর তামজিদ দুজনে পরীক্ষার কয়েকদিনে ভালো বন্ধু হয়ে উঠেছে। বাসায় আজ যেহেতু সবাই মিলে একটা ছোট খাটো পার্টির আয়োজন করেছে, সেহেতু তারিনের কথায় তামজিদ নেওয়াজকেও ইনভাইট করেছে, এদিকে নিহাকেও তারিন ইনভাইট করেছে। এখন নিহার অবস্থা দেখে ওর পেট ফেটে হাসি আসছে। নেওয়াজ নিহার হাত ধরে টেনে বের করে সামনে আনলো। তারপর গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে বলল, নাও, দেখো, ভালো করে দেখো, আমি কোন গাছের প্যাঁচা? আমাকে কোন গাছে ভালো মানাবে? বলো। নিহা অতিরিক্ত শকে চুপ মেরে আছে। কথা বলতে পারছে না। তার মানে সত্যি নেওয়াজ এখানে এসেছে। কিন্তু কেন? এ বাসায় তার কি কাজ? আগে তো কখনো দেখেনি। তাহলে আজ কিভাবে আসলো? নেওয়াজের মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে নিহা আর এই প্রশ্নগুলো করাই সাহস পেল না। কোনোরকমে মেকি হেসে বলল, আসসালামু আলাইকুম, স্যার। আল্লাহ হাফেজ, স্যার। বলেই এক দৌড়ে তারিনের কাছে এসে দাঁড়ালো। ধুম করে তারিনের পিঠে কিল মেরে হাঁপাতে হাঁপাতে বলল, তুই ইচ্ছা কইরা আমারে এমন বলদ বানাইলি? দেহিস তোর পোলাপাইনের হাগামুতা আমি পরিষ্কার করুম না। নিহার কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। তা দেখে নিহা লজ্জা পেয়ে ছাদের এক কোণে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে আসতেই সবাই ছাদে চলে আসলো। রান্না করার জন্য গ্যাসের চুলাটা অব্দি ছাদে নিয়ে এসেছে। তামজিদের বন্ধুরা মিলে পুরো ছাদে লাল, নীল, নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। পুরো ছাদ আলোতে ঝলমলে করছে। জুই, খুশবা, নিহা, তারিন মিলে বসে গল্প করছে। নিহা এক একটা মজার কথা বলছে আর সবাই উচ্চস্বরে হেসে উঠছে। নেওয়াজ, তামজিদ বাজারে গিয়েছে। বাকিরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। তানহা একটু নিচে আছে, নিজের কাজে ব্যস্ত, আর মাইশা তামজিদের বন্ধুদের সাথে হাত হাত মিলিয়ে কাজ করছে। গল্প করছে। টুকটাক হাঁটছে। খুশিতে এদিক সেদিকে দৌড়ে বেড়াচ্ছে। কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে। রান্নার দায়িত্ব গিয়ে পড়েছে মুজাহিদের উপর, বাকিরা সবাই সাহায্য করবে। তামজিদ আর নেওয়াজ হাতে বিভিন্ন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখল। তামজিদ বেশ ঘেমে গেছে, তাই সোজা এসে তারিনের সামনে বসে পড়ল। বলল, ঘামগুলো একটু মুছে দাও তো, সোনা। কথাটা শুনে তারিন একটু লজ্জা পেলেও ঠোঁট চেপে হাসল। দুই হাতে যত্ন সহকারে তামজিদের ঘাম মুছে দিতে লাগলো। তা দেখে রিহাব বেশ অসহায় স্বরে বলল, আজ আমার কেউ নেই বলে। খুশির কানে কথাটা যেতেই খুশি গর্জে উঠে বলল, তুই একটু সাইডে আয় তো। অমনি রিহাবের মুখখানা চুপসে গেল। আমতা আমতা করে বলল, আরে বেবি, আদর দেওয়ার হলে সবার সামনেই দাও। সাইডে যাওয়ার কি দরকার? আমার বুঝি লজ্জা লাগে না, দুষ্ট? বলেই রাফির শার্ট দিয়ে মুখ ঢাকার চেষ্টা করল। লজ্জা লজ্জা মুখ করে হাসল। তা দেখে মুজাহিদ বলল, হিজলা গো মতো শুরু করছে, শালায়। রাফিও তাল মিলিয়ে বলল, হিজলা গো মতো না, ওয়ে হিজলাই। আরও একবার হাসির রোল পড়ে গেল। রিহাব গর্জে উঠে বলল, আমি হিজলা নাকি পুরুষ দেখাবো? রিহাব কথাটা বলতে দেরি, সবার একসাথে বলতে দেরি হলো না। দেখা। রিহাব বেচারা এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেল। আস্তে করে সাইড কেটে দূরে সরে গেল। মনে মনে ভাবল,
এই মুহূর্তে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এখানে থাকা মোটেও সেফ না, আমি যেই পাগল গো বসবাস করি। না জানি ধরে বেঁধে আমার লজ্জাহরণ করে নিয়ে যাবে। ভেবেই নিজের প্যান্টটা শক্ত করে 2 হাত দিয়ে ধরে উল্টো দিকে দৌড় মারল। তা দেখে সবার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। একমাত্র তামজিদ বিরক্ত হচ্ছে। বিরক্তি ভরা স্বরে সবার উদ্দেশ্যে বলল, এই তোদের আজকে এখানে আসতে কে বলেছে? আমরা হবু বাবা মা হচ্ছি। কথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি, তা না করে ডিস্টার্ব করতে চলে এসেছিস। তা শুনে রাহিম মুখ বাঁকিয়ে বলল, এত বছর যখন যৌবনে তালা লাগিয়ে ঘুরছিলা তখন এত প্রেম কই ছিল, মামু? কথা শুনেই নিহা ভেটকি মাছের মতো হাহা করে হেসে উঠল। তামজিদ লজ্জা পেয়ে উঠে বসল। ধমক দিয়ে বলে উঠল, আর একবার বাজে কথা বললে তোর কপালে কি শনি আসবো নিজেও জানোস না। নিজের ভালো চাস তো চুপ থাক। রাহিম চুপ করল না, বরং দাঁত কেলিয়ে হেসে বলল, জনগণ আমার মাথায় একটা গান আসছে, গাইবো। নেওয়াজ সবার আগে বলল, শুরু করো ভাই। রাফি মিনমিনিয়ে বলল, আপনি তো আর জানেন না ভাই, ও কি গান গাইব। আজকে ওর দুঃখ কেউ ঠেকাইতে পারবো না। অয়ন রাহিমকে সাবধান করে বলল, থাক আর গান গাইতে হবে না। সবাই কাজে যাও। রাহিম কি আর শোনার পাত্র? অবাধ্য ছেলের মতো বলল, আরে একটু গাই, 2 লাইন বেশি না। গানটা পেটের মতো গুতাগুতি করতাছে। না গাইলে পায়খানায় যাইয়াও শান্তি পাবো না। অয়ন অমিনমিনিয়ে বলল, শুরু কর ভাই। আজকে তোর 40 খেয়েই এখান থেকে যাব। রাহিম সে কথায় পাত্তা দিল না। বেসুরা গলায় শুরু করল, এত বছর ঘুরছি আমি যৌবনে তালা ঝুলাইয়া। আজ কেন তবে যৌবন দেয় লাড়াচাড়া? বুড়া বয়সে গেল যৌবনের তালা খুলিয়া। এখন বন্ধু মানাইতে পারি না পীড়িতের জ্বালা। আহা সে কি এক যন্ত্রণা, প্রাণে যে সয় না। রাহিমের গান শেষ হতেই সবাই মুখ চেপে হাসছে। তামজিদের ভয়ে কেউ জোরে হাসার সাহস পাচ্ছে না। আর তারিন নিজের দম ফাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে অন্য দিকে সরে গেল। নিহাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নেওয়াজ বেচারা আহাম্মকের মতো বসে আছে। গান শেষ হতেই বুকের বা পাশে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই বলল, জীবনে এমন একটা গান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। রাহিম গানটা শেষ করেই ভাব সাব নিয়ে জিজ্ঞেস করল, কেমন বানিয়েছি বল গানটা? তামজিদ এবার উঠে দাঁড়ালো। বাঁকা হেসে বলল, আমি বলছিস দোস্ত। রাহিম হাসল, বলল, আরে তুই তো বলবি। তামজিদ এসে রাহিমের সামনে দাঁড়ালে। হাসতে হাসতে বলতে লাগলো, খুব গান গাওয়ার শখ তাই না, দোস্ত? রাহিম হাসল। তামজিদের মতিগতি দেখে আমতা আমতা করে বলল, আরে না একটু আধটু। তামজিদ এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে চল আমরা একটু গান গেয়ে আসি। বলেই রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে সিঁড়ির দিকে অন্ধকারে নিয়ে গেল। মুজাহিদ রাহিমের যাওয়ার পানে তাকিয়ে বলল, আজ বেচারার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে রে। বলতে না বলতেই রাহিমের আ আ আ চিৎকার ভেসে আসলো। সবাই ভ্যাবাচেকা খেয়ে গেল। কি হয়েছে? ঘটনা অনুসন্ধান করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো। নেওয়াজকে আটকে দিয়ে বলল, আরে কিছু হয়নি, শুধু এমন অবস্থা করে দিয়ে এসেছি যে এখন আধা ঘন্টার মধ্যে ওর গান গাওয়া থামবে না। যখনই মুখ খুলবে তখনই গান বেরোবে। কেউ তামজিদের কথা বুঝল না। মুজাহিদ অবাক হয়ে প্রশ্ন করল, কি করেছিস তুই? তামজিদ শয়তানি হাসি হাসল, বলল, বেশি কিছু না। ওর ভবিষ্যতে প্যান্টের চেইন আটকে দিয়ে এসেছি। কথাটা বলেই তামজিদ পুনরায় মেকি হেসে তারিনের উদ্দেশ্যে বলে উঠল, বউ তুমি কোথায়? আসো তো তোমাকে একটু আদর করি। আমি তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। বলেই তামজিদ সেদিকে চলে গেল। আর রাহিম ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তোর যৌবনে আবার ঝং পড়ব, শালা। আমার বন্ধু হয়ে তুই এই বেইমানিটা করতে পারো কি করে? রাহিমের কথায় সবাই আবার হাসা শুরু করলো। রাহিম প্যান্টের চেইন ঠিক করে এবার তেরে এসে বলল, তোরা তো হাসবি। তোরা কি করে বুঝবি এই কষ্ট? তবু উপরে ঠাডা পড়ব, ঠাডা। বলেই বাইরে বেরিয়ে গেল। কিন্তু সবার হাসাহাসি বন্ধ হলো না। নাচ গানে আড্ডায় সবাই মিলে মেতে উঠেছে। রান্নাও অর্ধেক হয়ে এসেছে, তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে পড়বে। তারিনের এই শরীরে ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে।
বলে গেছে তাড়াতাড়ি নিচে নেমে আসতে। মাইশা ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেলে। এতক্ষণে নেওয়াজ আর নিহার মধ্যেও বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে। সবাই তারিনের কথা চিন্তা করে রান্না শেষ হতেই খাবার নিয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে পার্টি বিছিয়ে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হতেই সবার বিদায় নেওয়ার পালা। একে একে সবাই বিদায় নিল। নেওয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। রাহিম বেচারা যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজা নিয়েছে। সবাই চলে যেতেই তামজিদ দরজা আটকে হাঁফ ছেড়ে বলল, ঝড় তুফান বয়ে গেল সেই বিকেল থেকে। তারিন মুচকি মুচকি হাসছে দেখে রেগে প্রশ্ন করল, এমন বলদের মতো হাসছো কেন? তারিন বলল, একটা প্রশ্ন করি। তামজিদ কপাল কুঁচকে বলল, কবের থেকে আবার পারমিশন নেওয়া শুরু করলে? তারিন ভেংচি কাটল। পুনরায় হাসতে হাসতে প্রশ্ন করল, আপনি কি সত্যিই এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন? তামজিদ বোকাবনে বলে গেল, ওর বউ ওকে এত বড় একটা অপমান করতে পারল। তারিন পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড কেটে রুমে চলে গেল। তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল, ও খোদা, আমার বউটারেও ওরা পাকায় দিয়া গেছে। এ জীবন যৌবন রেখে কি লাভ? শুধুমাত্র ক্রিকেট টিম বানানোর আশায় যৌবন রেখে দিছি, নয়তো কবেই কচু গাছের সাথে লটকায় থাকতাম। এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? তামজিদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়েছিল তারিন। হঠাৎ তামজিদ এ কথা বলায় তারিন হকচকিয়ে যায়। তৎক্ষণাৎ সরে আসে তামজিদের থেকে। লাফিয়ে বসে পড়ল। ভয়ার্ত স্বরে বলে উঠল, আপনি খুশি না? তামজিদ হাসল। আবার তারিনকে হেঁচকা টানে বুকে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়াল। দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, না, একদম খুশি না। কারণ আমার আদরে সে ভাগ বসাতে চলে আসবে। এই বুকে সেই থাকবে। তাহলে আমার বউকে বুকে নিব কিভাবে? তামজিদের এমন কথায় হেসে ফেলল তারিন। তামজিদের বুকে কিল ঘুষি মেরে বলল, আপনি একটা জাতা। অতঃপর দুজনেই হেসে দিল। তামজিদ আরো কয়েক দফা চুমু খেয়ে বলা শুরু করল, প্রথম যখন শুনেছি এই খবরটা, তখন আমার মন চাচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে, কিন্তু তোমার স্বপ্ন, সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গেছিলাম। ভেবেছিলাম আমার জন্য এসব হলো। আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল। বছর কয়েক নষ্ট হলো। নিজেকে সামলাতে পারিনি তখন। খুব বেশি কষ্ট হচ্ছিল। বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিল, তবে ভেতরে ভেতরে বাবা হওয়ার এক অসীম সুখ অনুভব করছিলাম। তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তামজিদ থামতেই তারিন বলল, আমার মাস্টার মশাই, আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি কিছু নেই। কেউ নেই। আপনার চাওয়া পাওয়া, সুখ, দুঃখ সব আমার কাছে অনেক দামি। আর কেউ না জানুক, আমি তো জানি আমার মাস্টার মশাইয়ের বাবা হওয়ার কত শখ। তামজিদ হেসে ফেলল। তারিনের ঠোঁট ছোট্ট করে চুমু বসিয়ে দিয়ে বলল, এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসে? এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এই মেয়েটার উপর আমি ভীষণভাবে ফুরবল হয়ে পড়েছি। আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখেছি। এই মেয়েটা আমার সুখ। এই মেয়েটার জন্যই তো আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি। আমি বাবা হব। একটা প্রাণ আসবে। আমার দায়িত্ব বাড়বে, কত কাজ বলো তো আমার। এই খুশি আমি উপলব্ধি করতে পারতাম না, যদি তুমি পাকনামি না করতে। এই প্রথম তোমার পাকামোর জন্য তোমাকে একটা বড় করে চুমু খেতে ইচ্ছে করছে, আর ইচ্ছাকে দমিয়ে রাখতে নেই। বলেই তামজিদ তারিনের ঠোঁট জোড়া নিজের করে নিল। মাঝে কেটে গেছে প্রায় 5 মাস। তারিন এত মাস একা হাতেই সংসার সামলালেও এখন আর পেরে উঠে না। তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে এ বাসায় থাকতে পারে না। ছুটির দিনগুলিতে এসে থাকে। তামজিদ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তারিনের সঙ্গ দিতে পারে না। এত কিছুতে বিন্দুমাত্র আক্ষেপ নেই তারিনের। নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে। তামজিদ আক্ষেপ করে মন খারাপ করলে বরং ওকে সুন্দর করে বলে, এই সংসার আমার। বাবা আমার। সংসারের দায়িত্ব আমার। তাহলে আমি সামলাবো না তো কে সামলাবে? আপা কয়দিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে। তাছাড়া এখনো আমার কোনো সমস্যা হয় না। এমন কত মেয়ে আছে যাদের প্রেগন্যান্সির পুরোটা সময় সংসার সামলাতে হয়, সব কাজ করতে। তাই বলে কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি? আমি যদি নিজের শরীর বাঁচিয়ে, সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি, এতে আপনার সমস্যা কোথায়?
আর 2-1 মাস যাক, মাকে নিয়ে আসবো। আর তাছাড়া জাহেলা আপা তো আছেন, আমার সব কাজে সে সাহায্য করে দেয়। আগুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে জাহেলা আপা বাকিটা সামলে নেয়। শুনুন, এত কিছুর মধ্যে সবথেকে বড় হলো আল্লাহর উপর ভরসা করা। তিনিই সুস্থতার মালিক। সবকিছু ঠিক থাকবে। আপনি এত চিন্তা করবেন না। বুঝলেন? তারিনের এমন কথায় তামজিদ পুনরায় কিছু বলতে পারে না। বরং একরাশ মুগ্ধতায় ওর হৃদয় ছেয়ে যায়। সারাদিন সময় দিতে না পারলে বিকেলে এসে থাকে তারিনকে আর কিছু করতে না। বরং ও নিজেই করে। যতটুকু সময় পায় পুরোটা সময় তারিনের পেছনে ব্যয় করে। তারিনকে ভালো, হাসিখুশি রাখার চেষ্টা করে। সব আবদার মেটানোর চেষ্টা করে। ব্যাস, এইটুকুতেই একজন স্ত্রীর সুখ। একজন স্ত্রীর স্বামীর কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তামজিদের আচরণে তারিনের মনে হয় ও পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি, যার কোনো দুঃখ নেই। আছে খালি মন ভর্তি সুখ আর সুখ। তারিন রান্না বান্না শেষ করে রুমে এসে বিছানায় বসল। ঘামে সারা শরীর ভিজে আছে। ক্লান্ত লাগছে খুব। মাথা ঘুরছে চরকির মতো। তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে ঢেলান দিয়ে বসে চোখ বুজে রইল। পেটও আগের থেকে ফুলেছে বেশ। ক্লান্ত হাতটা পেটের উপর রাখতেই শান্তি লাগলো। পেটে হাত বুলাতে বুলাতে নিজে নিজে বলতে লাগলো, তুই যে আর কবে আসবি? আমার তো একদম তরস হইছে না। আর কত মাস, কতদিন? অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তাড়াতাড়ি চলে আয়, মা। তোকে কোলে তুলে আদর করার বড্ড শখ জাগছে। তোর অস্বস্তি না আসলে আমি বুঝতেই পারতাম না, মা হওয়ার আনন্দ কতটা। আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে। তারিন নিজে নিজে যখন কথা বলছিল তখন হঠাৎ ফোন বেজে উঠে। ফোনটা তুলে দেখে তামজিদ ভিডিও কল করেছে। ফোন স্ক্রিনে নিজের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি ফুটল তারিনের। কল রিসিভ করতেই ওপাশ থেকে তামজিদ শান্ত স্বরে বলল, ঠিক আছো, বউ? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শরীর ঠিক আছে? ইস, মুখটা শুকিয়ে গেছে। ক্লান্ত লাগছে তাই না? আজকে এসেই তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনবো। তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন। তারিন হাসল। বলল, থামুন। একদম চুপ করুন। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব? আমি একদম ঠিক আছি, মশাই। আমার কোনো কষ্ট হচ্ছে না। আর কে বলল আমি শুকিয়ে গেছি? দেখুন কি মোটা হয়েছি। ড্রাম হয়ে গেছি একদম। পেট তো বেলুনের মতো করে ফুলছে, আর সে বলে শুকিয়ে গেছি। কি কানামার্কা কথা। তামজিদ হেসে ফেলল। বলল, আমার বাঘিনী। পুনরায় জিজ্ঞেস করল, গোসল করতে যাও এখন? তবে সাবধানে। আগে জাহেলা আপাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো। যেন সাবান বা পাউডার না থাকে। তারপর ভেতরে ঢুকে আস্তে ধীরে পা ফেলবে। আর ছিটকিনি আটকানো লাগবে না। আপাকে বলবা রুমে থাকতে। বুঝেছ? তারিন মুখে মিছিমিছি রাগ ফুটিয়ে কপাল কুঁচকে বলল, প্রতিদিন কি এক কথা বলা লাগে? আমি কি ছোট্ট বাচ্চা নাকি? তুমি তো বাচ্চাই। চুপ করুন। 2 দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব। আর সে বলে আমি বাচ্চা। তুমি কিন্তু আগের থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ব্যাপার কি? দেখো, এটা কিন্তু একদম ঠিক না। এভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে? আমার তো যৌবনের তালা পুরোটাই খুলে যাবে। তারপর সারাদিন কাজকর্ম ফেলে তোমাকে আদর করার জন্য মন চাইবে। তারিন হেসে ফেলল। লজ্জাও পেল। বলল, নির্লজ্জের মতো কথাবার্তা বন্ধ করুন। 2 দিন পর বাবা হয়ে যাবেন। তবুও মুখটা সামলাতে পারছেন না। তামজিদও হেসে জবাব দিল, তুমি কাছে থাকলে আমি কোনো নিজেকে সামলাতে পারবো না। তোমাকে দেখলেই শুধু আমার চুমু খেতে মন চায়। আমার কি দোষ বলো? তারিন রাগ দেখাতে গিয়েও পারল না। উচ্চ স্বরেই হেসে দিল। তামজিদের সময় শেষ হয়ে যেতেই ফোনটা রেখে দিল। তামজিদ ফোন রাখতেই তারিন দেখল নিহা অনেকগুলো কল দিয়েছে। কি হয়েছে সেটা জানার জন্য তারিন নিহাকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই তারিন হাসিখুশি ভাবেই বলে উঠল, কিরে, নেওয়াজের ভাইয়ের কোল থেকে বের হয়ে আমাকে মনে পড়ল অবশেষে। ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে। নিহা কান্নারত স্বরে বলে উঠল, আমাকে মাফ করে দিস তারু। আমি হয়তো আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই। হেরে গেলাম অবশেষে। অ্যাডমিশন নামক জীবন যুদ্ধে হেরে গেছি। আর সহ্য করতে পারলাম না।
বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আর আমাকে বাঁচতে দিল না। আমার দেয়ালে পিঠ থেকে গেছে রে তারু। নিজের সাথে লড়াই করে আর বাঁচতে পারছি না। তোকে অনেক বেশি মিস করব আমি। একটা আফসোস থেকে যাবে রে, আমি তোর সন্তানকে দেখে যেতে পারলাম না। ওদের আদর করতে পারবো না। নেওয়াজকে বলে দিস আমাকে মাফ করে দিতে। ওকে একা করে দিতে চাইনি আমি। কিন্তু আর পারছি না। আমার মা আমাকে আজকেও বলেছে, আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারছে না। আমাকে জন্ম দেওয়াই নাকি তার ভুল হয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। তাদের সম্মান নষ্ট হয়েছে আমার জন্য। তুই বল, তারপর ও কিভাবে বাঁচি? আমার মায়ের জন্ম দেওয়ার ভুল শুধরে দিয়ে গেলাম। ভালো থাকিস। সাবধানে থাকিস তারু। তোকে আমি অনেক বেশি ভালোবাসি। গলায় দড়ি লাগিয়ে শেষ ভরসা পায়ের নিচের চেয়ারটা যখন নিহা ফেলে দিল, তখনই ও মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন তা টের পেল। চিৎকার করতে গিয়েও পারল না। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এবার আর মরার চেষ্টা করল না। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু পারছে না। কোনোমতেই পারছে না। কানে ভেসে আসলো তখন দরজার ওপাশ থেকে শোরগোল। তারিন, তামজিদ, নেওয়াজের গলাই বেশি শোনা যাচ্ছে। ওরা এখানে কি করে আসলো? বুঝতে পারছে না কিছু। নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটা বাবা মা সব হারিয়ে নিহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। আর সেই নিহাই নাকি ছেড়ে যাচ্ছে। নিহা বুঝে গেছে ওর আর বাঁচার চান্স নেই। তবুও মনে মনে আল্লাহকে ডাকছে। বলছে, শেষবারের জন্য ওকে এ জীবন ভিক্ষা দিয়ে যেতে। নিহা সেদিকে আর তাকাতে পারল না। দুচোখ বন্ধ হয়ে আসছে। কিছুতেই খুলে রাখতে পারছে না, জিভ বেরিয়ে আসছে। গলা কি দড়ির টানে কেটে গেছে? হয়তো গেছে। নিহা বুঝে গেছে ও এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের মতো নেওয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছাটা পূরণ হলো না। নিয়তির অশেষ রহমতে সেই মুহূর্তেই তামজিদ, নেওয়াজ দরজা ভেঙে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকল। নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নেওয়াজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরল। তারিন আর চিৎকার করার শক্তি পেল না। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই তামজিদ সামলে নিল। নিহার বাবা মাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তামজিদ তারিনকে খাটের উপর বসিয়ে দিল। তারপর নেওয়াজ আর তামজিদ মিলে নিহাকে নামিয়ে আনলো। তামজিদ পার্লস চেক করতেই দেখল পার্লস পাচ্ছে না। নেওয়ার নিহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কান্না করার সুযোগ পেল না। কিছু বলছেও না ভয়। তামজিদ এবার নিহার নাকের কাছে হাত নিল। না। নিঃশ্বাস বুঝা যাচ্ছে না। তামজিদ ভয় ভয় নেওয়াজের দিকে তাকালো। নিহার বাবা একাধারে প্রশ্ন করে যাচ্ছে। বাবা, আমার মেয়েটা কি বেঁচে আছে? বলো, বেঁচে আছে। তামজিদ উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না। তারিনের দিকে একবার তাকালো। তারিন ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে। তামজিদ কোনোরকমে ভাঙা গলায় বলল, ও বেঁচে নে। তামজিদ পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই নেওয়াজ চিৎকার করে বলে উঠল, বেঁচে আছে। ও বেঁচে আছে। ওর নিঃশ্বাস পড়ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। চলো। বলেই নিহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। নিহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলেই নেওয়াজ থামিয়ে দেয়। রাগান্বিত স্বরে চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, উনাকে আসতে বারণ করো। আমি যেন উনাকে নিহার আশেপাশে না দেখি। উনার এইসব ন্যাকা কান্না অন্য কোথাও দেখাতে বলো। আমার সামনে এসব অভিনয় করে লাভ নেই। নিহার মা থেমে গেল। কিছু বলতে গিয়েও পারলেন না। নিহার বাবা আর তামজিদ মিলে থামিয়ে দিল। নেওয়াজ আর নিহার বাবা নিহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। আর তামজিদ তারিনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তারিন কাঁদছে না। অতিরিক্ত শকে চুপ হয়ে গেছে। বারবার চোখের সামনে নিহার ঝুলন্ত চেহারাটা ভেসে উঠছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আর হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামজিদ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করলো, এভাবে চুপ করে থেকো না। কাঁদতে মন চাইলে কাঁদো। তোমার কাঁদার জন্য আমার বুক আছে তো। কান্নাকাটি করে আমার বুক ভাসিয়ে দাও। আমি মেনে নিব। কিন্তু এমন চুপ করে থেকো না। চুপ থাকা তোমাকে মানায় না। কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট বাড়ে, কমে না। এই অবস্থায় প্রেশার নিও না। ভুলে যেও না, তোমার ভেতর বসবাস করছে একটি প্রাণ। সে আমাদের সম্বল। তার জন্য হলেও নিজেকে ঠিক করো। তারিন কথাগুলো শুনল। কিন্তু কাঁদতে চেয়েও পারল না।
কেন যেন কান্না আসছে না। হঠাৎ কোনো শখ খেলে কি মানুষ এভাবেই চুপ হয়ে যায়? হয়তো যায়। তখন নিহা ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য যেন আকাশ থেকে পড়ে। পরক্ষণেই যখন নিহার ফোন পুনরায় ফোন দিল তখন ওপাশ থেকে ফোনটা বন্ধ ঘোষণা করল। ভয়ে যখন মাথা কাজ করা বন্ধ করে দিল তখন তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও ভুলে গেল। মাথায় তৎক্ষণাৎ তামজিদের কথা আসতেই আগে তামজিদকে ফোন করে সবটা বলল। তারিন সেই অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। সোজা তামজিদের কলেজে গিয়ে তামজিদকে সাথে নিয়ে রওনা হলো নিহাদের বাসায়। তামজিদ ততক্ষণে নেওয়াজকেও নিহাদের বাসায় আসতে বলে দিয়েছে। কি এক ভয়ানক সময় ছিল সেই সময়টা ভেবেই তারিন একবার কেঁপে উঠল। তারিনের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল, তোমার এভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি। আমার উপর ভরসা ছিল তো। আমি নিহার কিচ্ছু হতে দিতাম না। সব থেকে বড় কথা নিহার হায়াত থাকলে নিহার কিছু হতো না। আর হায়াত শেষ হলে আমরা কেউ বাঁচাতে পারতাম না। কিন্তু তুমি এভাবে টেনশন ছুটোছুটি কতটা বিষাদময় পরিস্থিতি দিয়ে গেলে বলো তো। তোমার কোনো ক্ষতি হলে আমার কি হবে? তামজিদের গলা কাঁপল। তারিন বুঝতে পেরে একটু স্বস্তি পেল। শক্ত করে ধরল তামজিদকে। বলল, আমার কিছু হবে না। আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী, মাস্টার মশাই। তামজিদ উত্তর দিল না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটাকে একটু স্বাভাবিক করা গেল। তারিন পুনরায় জিজ্ঞেস করল, নিহা ঠিক হয়ে যাবে তো? তামজিদ অভয়বাণী দিয়ে বলল, ইনশা আল্লাহ, সুস্থ হয়ে যাবে। চিন্তা করো না। তারিন শান্ত হলো। মনে মনে দোয়া করল বেশ কিছুক্ষণ। হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারিন ভীষণভাবে বুঝতে পারছে। তামজিদ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলো তারিনের খেয়াল রাখতে। আর তারিনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে। তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটে গেছে প্রায় 4 ঘন্টা। নিহা এখন ভালো আছে। তবে জ্ঞান ফিরেনি। ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়েছে। তাই গভীর ঘুমে আছে। নেওয়াজ নিহার কাছের থেকে একবারের জন্য নড়েনি। তামজিদ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দাইয়ে আবার বাসায় গেছিল। এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতেই দেখল নিহার মাও হসপিটালে। মুখে আঁচল গুজে নিশ্চুপে কাঁদছে। নিহার বাবা দরজার পাশেই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। উনার চোখেও পানি। তারিন নিহার বাবা মাকে উপেক্ষা করে কেবিনের ভেতরে ঢুকে গেল। নেওয়াজকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজে বসল নিহার পাশে। মেয়েটার চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা। নেওয়াজ বাইরে আসতেই নিহার মাকে দেখে রেগে গেল। চিৎকার করে বলল, উনি এখানে কেন? উনাকে এখানে আসতে কে বলেছে? তামজিদ, উনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমি পুলিশ ডাকব। উনি মা নামে কলঙ্ক। যে মায়ের কাছে নিজের মেয়ের চাইতেও সমাজের মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ সে কেমন মা? চলে যান আপনি। এক্ষুনি চলে যান। আউট। তামজিদ কোনোরকমে নেওয়াজকে থামালো। তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়ালো। এবার তামজিদ মুখ খুলল। নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করল, আন্টি, কিছু প্রশ্ন করি? চুপ করে থাকবেন না প্লিজ। সঠিক উত্তর দিবেন। নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিদ প্রশ্ন করল, নিহাকে জন্ম দিয়েছে কে? নিহার মা কান্নারত স্বরে জবাব দিল, আমি। তামজিদ পুনরায় প্রশ্ন করল, নিহাকে ছোট থেকে লালন পালন করেছে কে? আমি আর নিহার বাবা। নিহার এই অবধি সব দায়িত্বে আবদার পূরণ করেছে। নিহার বাবা। আচ্ছা আন্টি, সব থেকে বড় কথা নিহার খাওয়ানো পোড়ানোর দায়িত্ব কি সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়েছিল? নিহার মা চুপ করে গেলেন। এবার উত্তর দিতে পারলেন না। তামজিদ এবার আগের ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো, যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের, সেখানে পাড়াপড়শির আত্মীয় স্বজন সমাজের কথা আপনারা কেন শুনবেন? কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? সন্তানের জীবনের থেকে কি পড়ালেখাটা বেশি দামি? আপনাদের মতো কিছু বাবা মায়ের জন্য কত ছেলেমেয়ের জীবন অকালে ঝরে যায় জানেন? আপনারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দেয়নি। সন্তানের কদর করতে জানেন না। আপনাদের মতো মায়েদের না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই।
আল্লাহ আপনাদের সন্তান না দিলেই বোধহয় ভালো করতেন। কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল। প্রেম করলে সেই ব্যক্তি ভুল। মোট কথা, সন্তান যা করবে সেটাই ভুল। আর আপনারা যা করবেন সেটা ঠিক। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আপনারা বাবা মা বলে যে আপনাদের ভুল হয় না এটা ভাবা বোকামি। আপনারা নিজেরাও জানেন না, আপনারা সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপ করে ফেলেন। শাসন করা অবশ্যই উচিত। ভুল হলে বাবা মা শাসন করবে এটাই স্বাভাবিক, এই অধিকার আপনাদের 100 বার আছে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন দেখলেন নিহা নিজেই হতাশায় ভুগছিল, তখন আপনার মা হিসেবে উচিত ছিল ওকে সাপোর্ট করা, ভরসা দেওয়া, সাহস জোগানো। তা না করে আপনি ওকে আরো ভেঙে দিছেন। একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা পুরো ভেঙে গেছে, তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই। শুধু বলবো সমাজ, পাড়াপড়শির, আত্মীয় স্বজনের কথায় কান দিবেন না। আপনারা এক বেলা না খেয়ে থাকলে তারা খাওয়াতে আসবে না, আপনাকে কোনো কাজে সাহস যোগাবে না। শুধু ভুল করলে সেই ভুল ধরিয়ে দিতেই আসবে। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি ঠিক করেছেন নাকি ভুল চলবে। গল্প, আমার নিঠুর মনোহর। দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে জেনিফা চৌধুরী। সূচনা পর্ব।